আচ্ছা, স্যারদের প্রাইভেসি এই চ্যাপ্টারটা পড়াইছি না? প্রাইভেসি। জি স্যার। আচ্ছা আচ্ছা। তাহলে এরপর আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটার নাম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ঠিক আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তাহলে বলেন তো ফার্স্টেই যে এই ওয়ার্ডটা আগে কেউ শুনছেন কিনা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হুম, কেউ কি আগে এই শব্দটা শুনছেন? স্যার স্যার প্রপার্টি নাকি প্রপার্টি? প্রপার্টি মানে এই যে আমাদের যেরকম জমির, হ্যাঁ, সম্পত্তি, টাকা পয়সা, এটা যেরকম প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই ওয়ার্ডটা কখনো শুনছেন? স্যার এটা জায়গা জমি সম্বন্ধে শুনছি, কিন্তু অন্য কথার ক্ষেত্রে শুনি নাই। হ্যাঁ হ্যাঁ, জায়গা জমি সম্বন্ধে আমরা শুনছি। আচ্ছা, তাইলে এই জিনিসটা, আচ্ছা এবার আসছে। না স্যার শুনিনি। দাঁড়ান, একটু আবার কি হলো? তো যেটা বলতেছিলাম, ইন্টেলেকচুয়াল প্রপার্টিও এক ধরনের সম্পত্তি, কিন্তু এটা কি ধরনের সম্পত্তি, এটা কি জিনিস, এটা নিয়ে আমরা এখন একটু আলাপ আলোচনা করব। আচ্ছা, তো প্রথমেই দেখি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি। Intellectual property is a term used to describe works of the mind, such as art, books, films, formulas, inventions, music, and processes that are distinct and owned or created by a single person or group. Intellectual property is protected through copyright, patent, and trade secret laws. আচ্ছা, এবার আমি বলি স্যার, ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে আমাদের ব্রেনের যে ক্রিয়েটিভ ওয়ার্কগুলা থাকে, সেই ওয়ার্কগুলাও আমাদের অন্যান্য জমির দলিলের মতোই, সেগুলাও আমাদের একটা প্রপার্টি। আচ্ছা, আমাদের ব্রেনের ক্রিয়েটিভ ওয়ার্ক কিরকম হতে পারে? যেমন কথার কথা, একজন রাইটার, ধরেন উনি একটা গল্পের বই লিখলেন, এটা ওনার ব্রেন থেকে আসছে না, উনি কষ্ট করে চিন্তা করে গল্পের বইটা লিখছে না? হুম, জি স্যার। তাহলে এইটা হচ্ছে ওনার ক্রিয়েটিভ ওয়ার্ক। তারপরে আরো এরকম কিছু ক্রিয়েটিভ ওয়ার্কের কথা বলেন তো স্যাররা, শুনি, যে এগুলা মানুষের ব্রেন বা চিন্তা করে বানাইতে হয়, বা সৃজনশীল কাজ কিছু বলেন তো। কোনো কিছু আর যেমন আর্ট। সফটওয়্যার তৈরি করা। হ্যাঁ, হইতে পারে সফটওয়্যার তৈরি করা, অর্থাৎ আমরা যে কোডটা লিখি, আমরা যে প্রোগ্রামের জন্য যে সোর্স কোডটা লিখি, এটা কিন্তু অটোমেটিক আসে না, এটা তো কেউ না কেউ ব্রেন থেকে অনেক কষ্ট করে লজিক গুলা ডেভেলপ করে, এবং সেই লজিক গুলাকে কোডে রূপান্তর করে আলটিমেটলি সফটওয়্যারটা তৈরি করে। হ্যাঁ, এটাও ক্রিয়েটিভ ওয়ার্ক। অন্য অন্য কেউ, অন্য কেউ কিছু বলেন। স্যার হ্যাকিং করা কি ক্রিয়েটিভ ওয়ার্কের মধ্যে পড়ে? হ্যাকিং করা, হ্যাকিং করা আসলে ক্রিয়েশন না, বাট হ্যাঁ, এটাও ব্রেনের কাজ। ঠিক আছে, এটাও ব্রেনের কাজ। মানে স্যার নতুন কোনো গাড়ি আবিষ্কার করা অথবা তৈরি করা। আচ্ছা, গাড়ি আবিষ্কার, এটাও হইতে পারে, মানে একটা ধরেন, মানে আহ, আগের নিয়মে না, আমরা নতুন একটা গাড়ি হ্যাঁ আবিষ্কার করলাম, যেমন যেটা কিনা সোলার দিয়ে চলে। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে এমন, মানে কোনো একটা ইনভেনশন, নতুন কোনো ইনভেনশন হইতে পারে। হুম, কোনো আরেক, একটা প্রোডাক্ট তার নিজের জ্ঞানে আর কি, মার্কেটিং জ্ঞানে সেলস করা আর কি। হুম হুম। আচ্ছা, স্যাররা একটু কঠিন কঠিন জিনিস বলতেছেন, সহজ জিনিসগুলো মিস করে ফেলতেছেন। হ্যাঁ স্যার গ্রাফিক্স ডিজাইনের মধ্যেও তো হ্যাঁ ক্রিয়েটিভিটি হ্যাঁ অনেক। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন, তার মানে হচ্ছে আমাদের লোগো ডিজাইন, তারপরে ইউএক্স ইউআই ডিজাইন করা, এগুলোর মধ্যে মানুষের একটা ব্যানার ক্রিয়েটিভিটি আছে। ডিজাইন। জি স্যার। তাহলে সহজ বিষয়গুলো বলি, যেমন স্যার পেইন্টার ছবি আঁকে, হ্যাঁ, এটা তার একটা ক্রিয়েটিভ ওয়ার্ক না? বা ধরেন এই মশিউর স্যার, উনি একটা কবিতা লিখ, তাহলে এই কবিতাটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক না? তারপরে এই যে আমরা নাটক সিনেমা দেখি, এই নাটক সিনেমাগুলো ক্রিয়েটিভ ওয়ার্ক না? আমরা যে গানগুলো শুনি, এই গানগুলো ক্রিয়েটিভ ওয়ার্ক না জি মানুষের? স্যার, এগুলো স্যার স্ক্রিপ্ট হ্যাঁ তৈরি করে যে সময় নাটক হ্যাঁ। সিনেমাগুলার, এরপর গানের তাহলে যে সুরগুলো দেয়। আমরা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ক দেখতেছি,
যেগুলা আহ, অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল কাজেও ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে আমরা পার্সোনাল এন্টারটেনমেন্টের কাজেও ইউজ করতেছি। আচ্ছা, তাহলে এইবার আসি যে আমাদের যেমন জমি জমা। তা জমি জমার তো আমার যে সম্পত্তি, আমার যে প্রপার্টি, সেটার প্রমাণের জন্য বা সেটা প্রোটেক্টের জন্য কি থাকে বলেন তো? জমির একটা কি থাকে? দলিল। দলিল থাকে। ভেরি গুড। জমির যেরকম একটা দলিল থাকে, তাহলে এই যে এই ওয়ার্ক গুলা, যেগুলো আমার ক্রিয়েটিভ ওয়ার্ক, যেটা আমি নিজে কষ্ট করে ব্রেন থেকে বের করছি, সেই জিনিসগুলো একটা দলিল থাকা দরকার না? বলেন তো, সেই জিনিসগুলা প্রোটেক্ট করার জন্য একটা জি দলিল স্যার। থাকা দরকার। এই দলিলগুলারই নাম হচ্ছে কপিরাইট, প্যাটেন্ট এবং ট্রেড সিক্রেট। ট্রেড সিক্রেট সম্পর্কে আপনাদের মিড টার্মে আমরা কিছুটা পড়ছিলাম। কেউ কি বলতে পারবেন ট্রেড সিক্রেট কি জিনিস? কার মনে আছে? যে এটা হচ্ছে কোনো তাদের একটা হচ্ছে রেসিপি, যেমন কোম্পানির কোকা হচ্ছে কোলার। এমন কিছু সিক্রেট জিনিস যেটা তাদের বিজনেসের জন্য আর কি ভালো, যেটা অন্য কেউ ইউজ করতে পারে না, কাউকে জানায় না, এমন কিছু। হ্যাঁ, একটা তার মানে সিক্রেট রেসিপি। মানে যেমন স্যার কোকা কোলার কথা হ্যাঁ, বলছিলেন সিক্রেট আপনি, যেমন রেসিপি, কোকা হ্যাঁ, কোলা যে কোকা কোলার কোকা কথা দিয়ে বলছিলাম। বানাচ্ছে এটা কেউ হ্যাঁ, জানে না। গুড গুড, মনে আছে তাহলে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা হচ্ছে যে ট্রেড সিক্রেট বলতে বোঝায় এমন একটা ইউনিক এবং ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন বা নলেজ, যেই নলেজটা ডেভেলপ করতে একটা কোম্পানির সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ সময়, এফোর্ট এবং টাকা খরচ হয়েছে, এবং এই নলেজটা যদি তার অপোনেন্ট কোনো একটা কম্পিটিটর জেনে যায়, তাহলে তার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসটার নাম আমরা কি বলি? ট্রেড সিক্রেট, ঠিক না? আচ্ছা, তো ঠিক স্যার। ট্রেড সিক্রেট নিয়ে আমরা একটু পরে পড়বো। আজকে যেই জিনিসগুলো নিয়ে একটু বেশি পড়বো সেটা হচ্ছে কপিরাইট এবং প্যাটেন্ট। আচ্ছা, তাহলে কপিরাইট কি জিনিস? A copyright is the exclusive right to distribute, display, perform, or reproduce an original work in copies or to prepare derivative works based on the work. আচ্ছা, সহজ করে বলি, মনে করেন হুমায়ুন আহমেদের কোন একটা গল্পের বই থেকে আপনি একটা সিনেমা বানাইতে চাচ্ছেন, ঠিক আছে? এখন সিনেমার যে গল্পটা, এই গল্পটার অ্যাকচুয়াল অথার বা অ্যাকচুয়ালি কার ব্রেনের কাজ? হুম, বলেন তো। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, কি বলছিলেন স্যার? মনে করেন যে হুমায়ুন আহমেদের কোন একটা উপন্যাস বা কোন একটা গল্পের বই থেকে আমি একটা সিনেমা বানাবো, তাহলে আমার সিনেমার যে স্টোরিটা, এটা অ্যাকচুয়ালি কার ব্রেন থেকে আসছে? স্যার হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদের। ব্রেন থেকে আসছে। হ্যাঁ, হুমায়ুন আহমেদের মাথা থেকে আসছে। তাহলে হুমায়ুন আহমেদের কোন একটা গল্পের অথার হিসাবে সে এটার এক্সক্লুসিভ রাইট হোল্ড করে, যেই রাইটের মাধ্যমে সেটা সে বাজারে বিক্রি করতে পারে, সে কোনো জায়গায় শো করতে পারে, রিপ্রোডিউস করতে পারে। এমনকি এই ওয়ার্কের উপর ভিত্তি করে যদি কোনো ডেরিভেটিভ ওয়ার্ক, যেমন ওনার গল্পের বইয়ের উপর ভিত্তি করে আমি একটা সিনেমা বানাচ্ছি, এই জিনিসগুলা সবগুলার যেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা কার? হুমায়ুন আহমেদের। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আমি যদি এখন সিনেমা বানাইতে চাই, তাহলে কি করতে হবে? হুমায়ুন আহমেদের অনুমতি নিতে হবে। এখন বলতে পারেন, স্যার হুমায়ুন আহমেদ তো 10 বছর আগেই মরে গেছে, আপনি তার অনুমতি নিবেন কিভাবে? তার আচ্ছা, অনুমতি না নিলে হ্যাঁ স্যার কপিরাইট আইনে মামলা হ্যাঁ, হবে। কপিরাইট আইনে মামলা। সুতরাং তার অনুমতি না নিতে পারলে বেসিক্যালি এই কপিরাইটটা একটা দলিলের মতো। হ্যাঁ, ধরেন আপনি একজন ভদ্রলোকের, ধরেন এই যে ইয়াসমিন আক্তার, ওনার একটা দলিল, জমি আপনি কিনতে চান, তাহলে ইয়াসমিন আক্তার যদি বাইচা নাও থাকে, তার ওয়ারিশরা বেঁচে আছে না? তখন কি করতে হয়? ওই জমিটা তার ওয়ারিশদের থেকে কিনতে হয়। কেউ মরে গেলে কি তার জিনিসটা একেবারে পার্মানেন্টলি নিয়ে চলে যায়? আলটিমেটলি এই কপিরাইটটা হয়তো হয় তার ফ্যামিলি মেম্বার, অথবা তার যে পাবলিশার ছিল তার হাতে চলে যাবে। সো পাবলিশার থেকে অনুমতি নিয়ে আপনি সিনেমাটা বানাইতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কত টাকা দেওয়া হবে বা এই বিষয়ক একটা আলোচনা চলে আসে। তাহলে কপিরাইট কি? এক্সক্লুসিভ রাইট টু ডিস্ট্রিবিউট, বাজারে বিক্রি করা, ডিসপ্লে, কোথাও শো করা, পারফর্ম, কোনো জায়গায় পারফর্ম করা, or reproduce an original work in copies, or to prepare derivative works based on the work. যেমন prepare derivative works বলতে কি বোঝায়? এই যে একটু আগে উদাহরণ দিলাম, যে আমি একটা
গল্পের বই, ওটার থেকে গল্প নিয়ে আরেকটা জিনিস বানাচ্ছে, একটা নাটক বানাচ্ছে, একটা সিনেমা বানাচ্ছে, বা একটা টিভি সিরিজ বানাচ্ছে। অর্থাৎ অরিজিনাল ওয়ার্কটা থেকে আমার ওয়ার্কটা হচ্ছে কি ডেরিভেটিভ হবে। সব ক্ষেত্রেই আপনার কপিরাইট একটা এক্সক্লুসিভ রাইট দিবে অথারকে। কাকে দিবে? অথারকে। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে সোজা বাংলায় শুনতে হ্যাঁ, সোজা বাংলায় আচ্ছা কপিরাইট মানে হচ্ছে কপি করার রাইট। তার মানে কি আরেকজনের কাজ আপনি যে কপি করবেন সেটার একটা অনুমতি নেওয়া। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি এই ওয়ার্ডটার কথা। দেখেন সবাই, ইনফ্রিঞ্জমেন্ট। সবাই একটু আমার সাথে বলেন, ইনফ্রিঞ্জমেন্ট। বলেন সবাই, ইনফ্রিঞ্জমেন্ট। 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 এইভাবে আমি আপনাদের ইউটিলিটারিয়ান বানানটাও পড়াইছিলাম। আল্লাহর ওয়াস্তে কয় ধরনের বানান যে পাইছি পরীক্ষার খাতায়। ঠিক আছে? তো খেয়াল করবেন যে দু একটা ওয়ার্ড যখন আমি এটা গুরুত্ব দেই, এটার মানেই হচ্ছে যে এই জায়গাটায় স্টুডেন্টরা কমন মিস্টেক করতেছে। এই জন্য আমি বারবার করে জিনিসটার সাবধান করে দিচ্ছি। আচ্ছা, তো কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্ট অর্থ হচ্ছে কপিরাইটের আইন ভায়োলেট করা বা লঙ্ঘন করা। সো আপনি যদি কপিরাইটের আইন লঙ্ঘন করেন, তাহলে আপনার একটা ফিক্সড অ্যামাউন্টের জরিমানা হইতে পারে। হইতে পারে, ধরেন বাংলাদেশের হিসাবে কথার কথা 1,00,000 টাকা জরিমানা হইল। বুঝতে পারছেন বিষয়টা? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। স্যার আমার পরীক্ষার খাতায় ফিশিং লিঙ্ক যে এর সম্পর্কে একটা বানান লিখছিলাম, PHISISHING। SHING, তখন হ্যাঁ, স্যার ফিশিং। স্যার এটা কি স্যার ভুল হয়েছিল নাকি স্যার? ভুল দেখছিলাম দিয়ে দিছিলাম। আচ্ছা, ওটা সমস্যা নেই, হয়তো আমি ভাবছি হয়তো এস শুধু দেওয়া। আমি এই যে এসপি জিআর বা এগুলোর জন্য কোনো সময় কোনো নাম্বার কাটি না, কিন্তু অনেক সময় দেই, ডিটেক্ট করে দেই, কিন্তু এগুলোর জন্য কখনোই নাম্বার কাটি না। কিংবা ইভেন আপনাদের কারো কারো খাতায় জানি না লেখা আছে কিনা, কপি কেউ পাইছেন? কপি, কপি দিয়ে কোনো একটা আইডি নাম দেওয়া, তার মানে হচ্ছে ওই আইডি থেকে আপনার খাতায় কিছুটা লেখা কপি আসছে। সেগুলোর জন্য আমি কোনো নাম্বার কাটি না। মিডের খাতা আরেকটা যে স্যার লেফট দেখছেন সবাই, মিডের প্রথম খাতা? পেজ। জি স্যার। হ্যাঁ, প্রথম স্যার পেজে একটা যেমন, প্রশ্ন ছিল। হ্যাঁ, ওটাও সাবধান করার জন্যই প্রথম পেজে কখনো লিখবেন না। হ্যাঁ, কভার পেজটায় কোনো পরীক্ষায়, আমার পরীক্ষায় না, কোনো পরীক্ষায় লিখবেন না। ঠিক আছে? এটা স্যার এটা তো অন্য কোনো জানার টিচার কথা আর ছিল। কি বলে না, এই জন্য আমরা এতদিন ধরে লিখতেছিলাম এটা। এটা তো জানা উচিত ছিল। আমরা এসএসসি এইচএসসি সবসময় জানি এই পরীক্ষাগুলো স্যার আমরা দেওয়ার ভাবলাম সময়। যে এটার মধ্যে লেখা যাবে তাই লিখছিলাম আর কি। না না, কভার পেজে কখনো লিখতে হয় না। কারণ কভার পেজটা হচ্ছে সামনের পেজ, তো এটা কোনো কারণে ছুটে যেতে পারে। হ্যাঁ, তখন দেখা যাবে যে আপনার উত্তরটাও চলে গেছে। আচ্ছা, সে যাই হোক, যেটা বলতেছিলাম, তার কপিরাইট গেল। তাহলে কপিরাইট যদি আপনি আইন ভঙ্গ করেন, এই কপিরাইটের জন্য আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শাস্তি হতে পারে। সেটা হইতে পারে খুব কম। যেমন কথার কথা, আহ, আমরা টিকটক করি না স্যার? স্যার মেয়েরা মনে হয় তো আচ্ছা, মেয়ে ছেলে যাই হোক, সবাই আমরা টিকটক করি। তো টিকটকে আমরা যেটা করি যে শুধু তো ভিডিও করি না, ভিডিওর সাথে আমরা একটা অডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি, তাই না? কিংবা ইউটিউবেও আমরা যখন কন্টেন্ট বানাই, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এই মিউজিকটাও তো কারো না কারো ক্রিয়েটিভ ওয়ার্ক, ঠিক না স্যার? জি, কপিরাইট হ্যাঁ ভায়োলেশন। হ্যাঁ, তো সেই জন্য ওই জিনিসটারও কিন্তু একটা কপিরাইট থাকে। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন একটা বিখ্যাত কোনো মিউজিকের ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ইউজ করতে চাচ্ছি, আমি কি এখন সেই মিউজিশিয়ানের কাছে ইমেল করব, ভাই আমার একটা ভিডিওর জন্য আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনার এই মিউজিকটা ইউজ করতে চাই, আপনাকে 50 টাকা করে দিব না, বিকাশ নাম্বার পাঠায়? এইভাবে কি আমরা কপিরাইট নেই? না স্যার। হ্যাঁ, না স্যার। তো তাহলে না কি স্যার। হয়? হ্যাঁ, তাহলে সিস্টেমটা হচ্ছে আপনি টিকটক, ইউটিউব, তারপরে এবং আরো অন্যান্য যেসব কন্টেন্ট ক্রিয়েশন ওয়েবসাইট গুলা থাকে, তারা অলরেডি আপনার পক্ষ থেকে কিছু কিছু গান, মিউজিক ভিডিও সেগুলা কপিরাইট করে আপনার জন্য অ্যাভেলেবল করে রাখে। আপনি ওগুলো ইউজ করতে পারেন, আপনার নিজের টাকা পয়সা কিছুই দেওয়া লাগে না। ব্যাপারটা কি বুঝছেন? এই টাকাটা টিকটক আপনার হয়ে অলরেডি তাকে দিয়ে দিছে।
যে কারণে স্যার এটার মধ্যে কপিরাইট খায় না, যেমন আমার এই যে হ্যাঁ ফেসবুকের মধ্যে মিউজিক অ্যাড করা যায়, রিলস বানানো যায়, স্টোরি ছাড়া যায়, হ্যাঁ হ্যাঁ এগুলোর মধ্যেও সেম। হ্যাঁ এইবার আসেন হচ্ছে যে ধরেন কোন একটা মিউজিক এটা আপনার খুব পছন্দ হয়েছে কিন্তু এটা কপিরাইটের ওই লিস্টের ভিতরে নাই। হ্যাঁ, ফেসবুকের রিলস বা টিকটকের লিস্টের মধ্যে যে গানগুলো আছে সেই গানের মধ্যে আপনার পছন্দ হচ্ছে না, আপনি একটা অন্য গান দিতে যাচ্ছেন, এই গানটা ইউজ করলেই দেখবেন 2 ঘন্টার মধ্যে আপনার ভিডিও বন্ধ হয়ে গেছে এবং তারা বলবে যে তুমি ডিএমসি এ নিয়ম ভঙ্গ করছো। হ্যাঁ, ডিজিটাল মিলেনিয়াম অ্যাক্ট, যেটা একটু একটু পরে আসবে, আমাদের পরের ভিতরেও আসবে। হ্যাঁ, তুমি ডিএমসি এ ভঙ্গ করছো, তোমার এই ভিডিওটা আমাদের টার্মস অফ সার্ভিস ব্রেক করে আমরা সরাই নিছি। এরকম কি কারো হয়েছে স্যার যে মিউট করে দেয় ফার্স্টে। হ্যাঁ হ্যাঁ স্যার যেমন ফার্স্টে মিউট করে দেয় যেমন অনেক সময় আপনার ভিডিও আসে সাউন্ডটা। কিন্তু সাউন্ড আসে না। তো এই জিনিসগুলা কেন হচ্ছে, কারণটা হচ্ছে ওই পার্টিকুলার সংটা কিন্তু কপিরাইট করা হয় নাই। সো প্রথমবারে তাকে মিউট করে দিচ্ছে, দ্বিতীয়বারে তাকে কমিউনিটি থেকে ব্যান করবে, তারপরে আস্তে আস্তে ব্যানের অ্যামাউন্টের পরিমাণ বাড়াইতে থাকবে। আপনি যত বেশি কপিরাইট স্ট্রাইক খাবেন আপনার তত বেশি ব্যান বাড়তে থাকবে। এমনকি আলটিমেটলি এমনও হইতে পারে যে এই অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি ব্যান হয়ে যাবে। এই অ্যাকাউন্ট দিয়ে আপনি আর কোনো ভিডিওই ইউটিউবে বা টিকটকে বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে আপনি এই অ্যাকাউন্ট থেকে আর কোনো ভিডিওই আপলোড করতে পারবেন না। আচ্ছা, জি স্যার, রেস্ট্রিকশন দিতে থাকে ফার্স্টে। হ্যাঁ, রেস্ট্রিকশন দিতে থাকে। তো এবার চলে আসি হচ্ছে কপিরাইট থাকে কতদিন। তো স্যার আপনার এটা স্ক্রিনটা শেয়ার করে ভালো হতো। ও অবশ্যই আমি স্ক্রিন শেয়ার না করেই কাজ করতেছি। আচ্ছা, রেকর্ডিং এ আছে, সমস্যা নাই, এটুকু দেখতে পারবেন সবাই। হ্যাঁ, আমি তো ভাবছি স্ক্রিন মনে শেয়ার করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা বই থেকেই পড়তেছি। হ্যাঁ, বই থেকেই পড়তেছি আমি, সব পড়তেছি না, যেই যেই টার্ম, যেমন এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির এই যে এই একটা লাইন, তারপরে আমরা পড়ছি হচ্ছে কপিরাইটের এই একটা লাইন। হ্যাঁ, কপিরাইটের একটা লাইন, এখন আমরা ইনফ্রিঞ্জমেন্ট পড়লাম। ইনফ্রিঞ্জমেন্ট পড়ার পরে এখন আমরা কপিরাইটের টার্ম নিয়ে পড়বো। তাহলে কপিরাইট কতদিন থাকে? তো আমাদের এই বইটা যেহেতু আমেরিকান টেক্সট বুক, এখানে আমেরিকান নিয়ম কানুন লেখা, মোটামুটি বাংলাদেশেও সেম বা অন্যান্য কান্ট্রিগুলোতেও সেম। সেটা হচ্ছে অথারের লাইফ এবং তারও আরো 50-60 বছর থাকে। বুঝতে পারছেন? অথারের যতদিন বেঁচে থাকবে তারও আরো 50 থেকে 60 বছর এই কপিরাইটের টার্মটা থাকে। মোটামুটি ধরে রাখতে পারেন 100 থেকে 120 বছর কপিরাইট থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, মানে স্যার সে যতদিন বেঁচে থাকে কপিরাইট টাকাটা সে পায়, কিন্তু পরবর্তীতে তার পরিবার নেই, এটা তাই না? এইটা হচ্ছে ওই যে বললাম না, দলিলের মধ্যে যেরকম সব লেখা থাকে যে আমি আমি মারা গেলে আমার আমার অনুপস্থিতিতে কে, এই জিনিসগুলো ওই কপিরাইটের মধ্যেই লেখা থাকে যে সে মানে পাবে। স্যার নমিনি টাইপের, তাই না? হ্যাঁ নমিনি টাইপের এক প্রকার। হ্যাঁ, সে পাবে নাকি তার পাবলিশার পাবে। যেমন অধিকাংশ ক্ষেত্রে চিন্তা করেন যে একজন আর্টিস্ট তো আর এমনি একটা গান গায়ে আপলোড করে দেয় না। ঠিক আছে, আর্টিস্ট গান গায় কিন্তু তার এই গানটা কিন্তু পাবলিশ করে কি একজন একজন প্রডিউসার, মিউজিক প্রডিউসার, এবং আলটিমেটলি ওই মিউজিকটার মালিক কিন্তু সে। তো অধিকাংশ ক্ষেত্রেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলা ওর নামেই হয়। যেমন কথার কথা, আমরা যে মুভিগুলা দেখি সেই মুভিগুলার কিন্তু প্রযোজক থাকে। দেখি না আমরা অনেক সময় জি সিরিজ, হ্যাঁ, তারপরে হ্যাঁ ফাগুন অডিও ভিশন, এরকম বিভিন্ন কোম্পানির নাম লেখা দেখি না? জি স্যার। হ্যাঁ, ওরা হচ্ছে এগুলার মালিক, কারণ ওরা মেনলি স্পন্সর করতেছে এবং ওদের সাথে এই কপিরাইটের সমস্ত চুক্তিই লেখা থাকে যে এখান থেকে যদি 100 টাকা আসে তাহলে অথার কয় টাকা পাবে আর প্রডিউসার কত টাকা নিবে। এই বিষয়গুলা ওই কপিরাইটের দলিলের মধ্যেই সুন্দর মতো লেখা থাকে। আচ্ছা, তো এবার আসি এলিজিবল ওয়ার্ক, অর্থাৎ কোন কোন ধরনের কাজ কপিরাইট করা যায়। দ্য টাইপস অফ ওয়ার্ক দ্যাট ক্যান বি কপিরাইটেড ইনক্লুড আর্কিটেকচার। হ্যাঁ, মনে করেন যে অটোক্যাডে কেউ একটা ডিজাইন করলো, একটা একটা সিস্টেম, সরি, একটা আহ, একটা বিল্ডিং বা কোনো কিছুর ব্লু প্রিন্ট ডিজাইন করলো, তাহলে সেই জিনিসটা কি কপিরাইট করতে পারবেন। আর্ট, একজন আর্টিস্ট ছবি আঁকলো, সেটা কপিরাইট করতে পারবেন। অডিও ভিজুয়াল ওয়ার্ক, এই যে আমরা সং, হ্যাঁ, বা মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা মিউজিক বানাইলেন, খুব ফেমাস কিছু মিউজিক থাকে না, অথবা ফেমাস কিছু সং থাকতে পারে না, এগুলো আপনি কপিরাইট করতে পারেন। কোরিওগ্রাফি ধরেন, কথার কথা ধরেন এই কে ধরেন গোলাম মোস্তফা, তো স্যারের মনে করেন যে একটা ইউনিক কোনো ড্যান্স মুভ আছে এবং এই ইউনিক ড্যান্স মুভটা উনি চাইলে
কোরিওগ্রাফি করে কপিরাইট করে রাখতে পারে। এই ড্যান্স মুভটা যদি অন্য কোনো নাটক বা সিনেমায় ইউজ হয় তাহলে উনিও কিছু টাকা পাবে। তারপরে মনে করেন ড্রামা, নাটক, সিনেমা যেগুলো আমরা বলি, গ্রাফিক্স, এই যে একটা ম্যাডাম বলছিলেন যে স্যার আমরা গ্রাফিক্স এর কাজ কপিরাইট করতে পারি। হ্যাঁ, গ্রাফিক্স, ইউআই ইউএক্স ডিজাইন, অ্যানিমেশন, তারপর লোগো ডিজাইন, এই জিনিসগুলো কপিরাইট করা যায়। লিটারেচার, সাহিত্যকর্ম, হ্যাঁ, সমস্ত ধরনের লেখা, যেমন ধরেন গল্প, কবিতা, উপন্যাস, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, সেই জিনিসগুলো আপনি কপিরাইট করতে পারেন। মোশন পিকচার, হ্যাঁ, নাটক, সিনেমা, টিভি সিরিজ, এগুলা, মিউজিক, প্যান্টোমিমস, প্যান্টোমিমস মানে যাত্রাপালা টাইপ, পিকচার। আচ্ছা, পিকচার নিয়ে একটু বলি। এই যে কয়দিন আগে সিএসি ডে গেল না? হুম, আপনারা কি আসছিলেন প্রোগ্রামে? না স্যার। আচ্ছা, যাই হোক, আমাদের ডিপার্টমেন্টেরই তো প্রোগ্রাম। তো এই সিএসি ডে তে একটা ফটো এক্সিবিশন হয়েছিল, এটা দেখছেন কেউ? সব হ্যাঁ জি স্টুডেন্টরা, স্যার, হয়েছিল স্যার, আমাদের ডিপার্টমেন্ট থেকে একজন স্যার পুরস্কার পাইছে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ফটো এক্সিবিশনের ব্যাপারে আমরা টিচাররা যখন বসে আলোচনা করতেছিলাম, তখন একটা কথা উঠছিল যে স্যার, এই ফটোটা যে স্টুডেন্ট নিজে তুলছে এটার প্রুফ কি? তারা তো এটা ইন্টারনেট থেকেও একটা পিকচার দিয়ে দিতে পারে, যেটা হয়তো আমরা জানি না বা আমরা চিনি না, বাট একটা সুন্দর ছবি সে ইন্টারনেট থেকে কালেক্ট করে দিতে পারে। তো তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে শুধু ছবিটা আপলোড দিলেই হবে না, ছবির সাথে সাথে ছবির মেটা ডাটাও আমরা দিব। তো আপনারা যারা একটু সাইবার সিকিউরিটি নিয়ে লেখাপড়া করছেন বা জানেন, যে ছবির কিন্তু একটা ডিজিটাল সিগনেচার থাকে। ইনফ্যাক্ট প্রত্যেকটা ডিজিটাল ফাইলেরই একটা ডিজিটাল সিগনেচার থাকে। তো সেই সিগনেচারের সাথে আমরা মেটা ডাটা ক্রস রেফারেন্স করে দেখবো যে মানে দুইটা ক্রস রেফারেন্সটা ম্যাচ খায় কিনা। যদি দেখি যে মেটা ডাটাও যেই ডিভাইস থেকে তোলা আর ছবির ডিজিটাল সিগনেচার যেই তথ্যটা দিচ্ছে, দুইটা ক্রস রেফারেন্সের সেম আসে, তাইলে আমরা ছবিটাকে কনসিডার করবো, আদারওয়াইজ ছবিটা বাদ দিয়ে দিব। সো ছবিরও কিন্তু কপিরাইট হয়। আপনি একটা সুন্দর ছবি তুললেন, কিন্তু আরেকজন এটা ধরেন কথার কথা প্রথম আলো নিউজ পেপারে ছাপাই দিল, তাহলে একটা সমস্যা না? হুম। জি হ্যাঁ, স্যার। আচ্ছা। তো এটা গেল এলিজিবল ওয়ার্ক। এইবার যে টার্মটা একটু পড়বো সেটার নাম হচ্ছে ফেয়ার ইউজ ডক্ট্রিন। ফেয়ার ইউজ ডক্ট্রিন। আচ্ছা, তো এইবার আমি আপনাদেরকে একটা মজার বিষয় বলি। মজার বিষয়টা হচ্ছে স্যার, এই যে আমি একটা টেক্সট বই আপনাদের সামনে নিয়ে আসছি, এই বইটার কি কোনো দাম নাই? হুম, চিন্তা জি করেন স্যার তো। আছে। ধরেন কথার কথা $60, $65 কিছু একটা তো দাম আছে। জি স্যার আছে। হ্যাঁ, স্যার আমি কি পয়সা দিয়ে বইটা কিনে আপনাদের সামনে নিয়ে আসছি? স্যার হয়তোবা। হ্যাঁ হ্যাঁ স্যার নিয়ে আসছেন হয়তোবা, কারণ হচ্ছে হলো হ্যাঁ, এটারও তো একটা লাইসেন্সের ইয়া থাকে। লাইসেন্সের ইয়া থাকে। আচ্ছা, তো যেটা সত্যি কথা সেটা হচ্ছে আসলে এই বইটা আমি আপনার জন্য ডাউনলোড করে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এখন বলতে পারেন যে স্যার, আমাদেরকে আপনি এত কপিরাইট শেখাচ্ছেন, হ্যাঁ, ভালো ভালো কথা বলতেছেন, আর নিজেই একটা অনুমতি ছাড়া একটা বই ডাউনলোড করে, হ্যাঁ, আমাদের সামনে পড়াচ্ছেন, হ্যাঁ, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? হুম, একটা না স্যার, দ্বিমুখী, তারা ডাউনলোডের হুম, একটা দ্বিমুখী নীতি হয়ে দাঁড়াইলো না? যে স্যার আপনি পড়াচ্ছেন একরকম কিন্তু কাজ করতেছেন আর একরকম। হুম, আপনাদের মনে একটা খটকা লাগতেছে না এখন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো এই খটকাটা থেকেই মূলত আসছে হচ্ছে ফেয়ার ইউজ ডক্ট্রিন। আচ্ছা, ফেয়ার ইউজ ডক্ট্রিনটা কি জিনিস? ফেয়ার ইউজ ডক্ট্রিনটা হচ্ছে একটা কপিরাইটেড ওয়ার্ক, একটা কপিরাইটেড ওয়ার্ক অনুমতি ছাড়াই ব্যবহার করার যে সিস্টেম বা নীতি, সেটা হচ্ছে ফেয়ার ইউজ ডক্ট্রিন। ব্যাপারটা কি বুঝছেন? তার মানে এই বইটা কিন্তু অলরেডি কপিরাইটেড, এখানে প্রত্যেকটা পাতায় পাতায় কপিরাইট দেওয়া আছে। 2014 সেনগেজ লার্নিং, রাইটস রিজার্ভড, ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা পাতায় পাতায় কপিরাইট দেওয়া আছে। কিন্তু তারপরেও আমি কোনো অথারদের অনুমতি ছাড়াই আপনাদের সামনে আচ্ছা, কেউ একজন আসছে, একটু এন্ট্রি দিয়ে নিই। অথারদের অনুমতি ছাড়াই কিন্তু আপনাদের সামনে নিউজ পেপারটা পড়াচ্ছি, মানে ইয়াটা টেক্সট বইটা পড়াচ্ছি। আচ্ছা, এইটা কোন বেসিসে করতেছি? এবার 4টা পয়েন্ট দেখেন। আচ্ছা, ফেয়ার ইউজ ডক্ট্রিন আমাদেরকে বলতেছে যে আপনি কোনো পেনাল্টি ছাড়াই কপিরাইটেড ওয়ার্ক উইদাউট পারমিশন ইউজ করতে পারেন যদি দ্য পারপাস এন্ড ক্যারেক্টার অফ দ্য ইউজ such as commercial use or non-profit use অথবা educational purpose। আচ্ছা,
স্যার এই টেক্সট বইটা আমি যে ডাউনলোড করছি, এই টেক্সট বইটা ডাউনলোড করে আমি কি কোনো ইনকাম করতেছি? হুম? না স্যার, এটা আমি কি পারপাসে ইউজ করতেছি? এডুকেশনে। এডুকেশনাল পারপাসে ইউজ করতেছি। ব্যাপারটা বুঝছেন? যেমন কথার কথা আপনারা সিএসসি এর আর কি কি কোর্স করতেছেন সিএসসি এর এই সেমিস্টারে? ধরেন ডিসক্রিট ম্যাথ। আচ্ছা, ধরেন ডিসক্রিট ম্যাথ যে সাবজেক্টটা, এটার বইয়ের রাইটারের নাম হচ্ছে কেনেথ এইচ রোজেন। তো এই রোজেনের বই আপনারা কি কিনে পড়েন? না স্যার। আপনাদেরকে হয়তো স্যার, হ্যাঁ, আপনাদেরকে হয়তো স্যার বা ম্যাডাম এটার একটা পিডিএফ কপি দিয়ে দিছে, আপনারা সেখান থেকে পড়তেছেন অথবা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন। তাহলে এই রোজেনের বইটারও তো একটা দাম আছে। ধরুন কথার কথা $80 বা একটা দাম তো আছে। এখন যদি $80 হয়, 120 টাকা করে দেখবেন যে আপনার দাম পড়বে কত? ৮ × ৯ = ৯,৬০০ টাকা। হুম? ১০,০০০ টাকা পড়বে একটা বইয়ের দাম। যেটা বাস্তবিক পক্ষে বাংলাদেশে একজন স্টুডেন্টের পক্ষে এফোর্ড করা সম্ভব না। সো এডুকেশনাল এবং নন প্রফিট পারপাসে আপনি চাইলে একটা কপিরাইটেড ওয়ার্ক কপিরাইট ছাড়াই ইউজ করতে পারেন, এবং সেটাকে আমরা কি বলতেছি? ফেয়ার ইউজ। কিন্তু এখন যদি এই সেম বইটাই আমি যদি প্রিন্ট করে এখন নীলক্ষেতে বিক্রি করা শুরু করি, তাহলে কি ফেয়ার ইউজ হইলো? না স্যার। তখন আর ফেয়ার ইউজ থাকলো না। হুম? স্যার তখন কি কোনো সমস্যা করতে পারে, মানে হ্যাঁ, আইনগতভাবে? অবশ্যই আইনগতভাবে অবশ্যই সে সে অবশ্যই যদি অবশ্যই। চায়। এখন কথা হচ্ছে যে আমেরিকা থেকে সেই অথার কি এখন উঠে আসবে আমাদেরকে ধরার জন্য যে এই নীল স্যার গেট? মানে সে যদি না চায় তাহলে কি আইনগতভাবে কেউ কোনো কিছু করবে না? না, এটা সম্পূর্ণটাই অথারের উপর। যেহেতু অথার মালিক বা পাবলিশার, যেমন এই ক্ষেত্রে এই সেনগেজ লার্নিং, হ্যাঁ, সে যেহেতু এই বইটার মালিক বা যেমন কপিরাইটটা স্যার করা। এই যে এর মধ্যে করে, যেমন এই যে আইএলটিএস এর ক্যামব্রিজের যে বইগুলো আছে এগুলো যেমন প্রিন্ট করে বেচা হয়ে যায়, হ্যাঁ, বিক্রি করা হয়। এটাই এটাই। আচ্ছা, নাম্বার ২, নেচার অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক। আপনি যেই কপিরাইটেড ওয়ার্কটা নকল করতেছেন সেটার নেচারটা কি? নেচার বলতে বোঝাচ্ছে, যেমন স্যার আমি আপনাদেরকে বিভিন্ন এথিক্স এর বিষয় এই বইটা থেকে পড়াচ্ছি। তো এটা আমার যেহেতু আমাদের কোর্সটাই এথিক্স এর, তো এটা আমার প্রয়োজন, তাই আমি খুব ইম্পর্টেন্ট কাজে জিনিসটা ইউজ করতেছি। কিন্তু চিন্তা করেন তো, একটা হ্যারি পটারের বই, সেটা যদি আমি নকল করি বা সেটা যদি আমি কোনো কারণে ইলিগালি ডাউনলোড করি, তাইলে এই আমি একটা হ্যারি পটারের বই কি কোনো এডুকেশনাল পারপাস আছে? বা এটা কি এমন কোনো গুরুত্বপূর্ণ নলেজ যেটা প্রত্যেকের না জানলে হবে না? হুম? না স্যার। তো দেখেন দেখেন ডিসক্রিট ম্যাথ হচ্ছে এক ধরনের জিনিস। এটা মানুষের জানার একটা অধিকার থাকে। ফিজিক্স, হ্যাঁ, আপনারা যখন রেজনি খালিদের বই পড়বেন ফিজিক্স, তো ফিজিক্স পড়ার জন্য রেজনি খালিদের বই পড়তেই হবে, আর সেটার জন্য কপিরাইট ভঙ্গ করলেও সেটা ফেয়ার ইউজ হিসাবে কাউন্ট হচ্ছে। কিন্তু এখন আমি যদি একটা হুমায়ুন আহমেদের বই কপিরাইট করি, হ্যাঁ, মানে বেসিক্যালি কপি করি বা ডাউনলোড করি বা প্রিন্ট করে বাজারে বিক্রি করি, তাহলে অবশ্যই সেটা এডুকেশনাল পারপাসে না বা নন প্রফিট পারপাসে না, সেটা এন্টারটেইনমেন্ট পারপাসে, সেখান থেকে আমার ইনকামের একটা সুযোগ চলে আসতেছে। এই ধরনের কাজ কপিরাইট করা যাবে না, এটা ফেয়ার ইউজের ভিতরে পড়ে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরের জিনিসগুলোও সহজ। দ্য পোর্শন অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক ইউজড ইন রিলেশন টু দ্য ওয়ার্ক এজ এ হোল, অর্থাৎ আপনার কোনো একটা কপিরাইটেড ওয়ার্ক থেকে আপনি কিছু অংশ ছাড় নিলেন এবং আপনার নিজের কন্টেন্টের মধ্যে জিনিসটা ঢুকাইলেন। এখন দেখবেন যে কত পার্সেন্ট আপনি তার জিনিস ইউজ করছেন। তেমন যদি হইতো যে আপনি আসলে মাত্র 10% বা 5% জিনিস ওর থেকে ইউজ করছেন, বাকি 90% আপনার নিজের, তাইলেও জিনিসটাকে ফেয়ার ইউজ হিসাবে ধরা হয়। কিন্তু এমন যদি হয় যে অরিজিনাল রাইটারের 80% কন্টেন্টই আমি মেরে দিছি, তাহলে কি সেটা ফেয়ার ইউজ থাকলো? থাকলো না। এবং ৪ নাম্বার হচ্ছে দ্য এফেক্ট অফ দ্য ইউজ অন দ্য ভ্যালু অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক। মনে করেন এই এথিক্স বইটা থেকেই আমি ইন্সপায়ার্ড হয়ে আমি নিজে একটা এথিক্সের বই লিখেছি, এবং পরে যেটা হইলো যে আমার বইটাই বাজারে খুব ভালো মতো চলতেছে, এই বইটা আর কেউ কিনে না। তার মানে হচ্ছে অরিজিনাল কপিরাইটেড ওয়ার্ক, সেখান থেকে কপি করে যে ডেরিভেটিভ ওয়ার্কটা আমি বানাইছি সেই ওয়ার্কটাই পপুলার হয়ে গেছে, অরিজিনাল ওয়ার্কটা মানুষ ভুলে গেছে। এটাও যদি হয় তাহলে সেটা ফেয়ার ইউজের ভিতরে পড়বে। তার মানে হচ্ছে এই নিয়মগুলা যদি আমরা মেনে চলি, আমরা ফেয়ার ইউজের আন্ডারে অনেক কপিরাইটেড ওয়ার্কও ব্যবহার করতে পারি।
অনেক কপিরাইটেড ওয়ার্ক ব্যবহার করতে পারে। কথা বুঝতে পারছেন? জি স্যার। স্যার যেমন এই যে অনেকে অনেকে এই কাজটা স্যার করে থাকে, যেমন এই যে পাকিস্তানিরা যে ভিডিও গুলা বানায়, কন্টেন্ট ক্রিয়েট করে, ওইগুলো আবার হুম, বাঙালির অনেকে আছে ওইটা কপি করে সম্পূর্ণভাবে চালায়। হ্যাঁ, সম্পূর্ণভাবে চালায়, পিছনে বাংলা ডাবিং দিয়ে দেয়। জি জি। তাহলে চলে আসি হচ্ছে যে সফটওয়্যার কপিরাইট প্রোটেকশন। এবার চলে আসি সফটওয়্যার কপিরাইট করা যায় কি। আচ্ছা, স্যারদের তাহলে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস বলি। সফটওয়্যার স্পেশালি যখন সোর্স কোডটা থাকে, অর্থাৎ যেই কোড আমরা লিখি, এই কোডটাকে লিটারেরি ওয়ার্ক হিসাবে কনসিডার করা হয়। কি হিসাবে কনসিডার করা হয় বলেন? লিটারেরি ওয়ার্ক। লিটারেরি ওয়ার্ক, এটার মানে কি? সাহিত্যকর্ম। বুঝতে পারছেন? তাহলে এখন থেকে আপনি অন্যদেরকে পরিচয় দিবেন যে আমি একজন সাহিত্যিক। তো সে বলবে যে তুমি কি সাহিত্য করো, কি লেখো, গল্প কবিতা? বলে না, আমি কোড লিখি। স্যার বলছে যে কোড লেখাও হচ্ছে সাহিত্যকর্মের ভিতরে পড়ে। বুঝতে পারছেন? স্যার মানে কোনো কিছু লেখালেখি করাই তো সাহিত্য, তাই না? হ্যাঁ, কোনো কিছু লেখালেখি করাই তো সাহিত্য। সেই হিসেবে আর প্রোগ্রাম মানে লেখাও যেটা কিনা নিজে তৈরি করা হয় সেটাই হচ্ছে হলো সাহিত্য, তবে হ্যাঁ। অন্যটা নয়। সো আমাদের সফটওয়্যারের কোডটা সাহিত্যকর্ম হিসাবে কাউন্ট করা। এটা একটু পরে আসবে হয়তো কোথাও। তাহলে সফটওয়্যার কি কপিরাইট করা যাবে? হ্যাঁ, সফটওয়্যার কেন কপিরাইট করা যাবে? কারণ সফটওয়্যার সোর্স কোড লিটারেরি ওয়ার্ক হিসাবে কাউন্ট করা হয়। আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে যে একটা সফটওয়্যার, মনে করেন এই স্যাররা এই এই কাটাকুটি গেম খেলছেন না কখনো? জি স্যার, হুম, খেলছি। একটা একটা জিরো থাকে আর একটা হলো ক্রস। হ্যাঁ, এরকম এরকম কাটাকুটি গেম। জি স্যার। তো এটার একটা ভালো নাম হচ্ছে টিক টেক টো। তো ধরেন আমি একটা টিক টেক টো গেম বানাইলাম, এবং আরেকজন ধরেন ধরেন লামিয়া আক্তার, উনিও সেম একটা টিক টেক টো গেম বানাইলেন। তো আমি কি বলতে পারি যে লামিয়া আক্তার আমার গেম নকল করছে বা আমার গেম সফটওয়্যারের কপিরাইট ভঙ্গ করছে? স্যার সে তো আর আপনার কোডটা লিখে না, সে হ্যাঁ, নিজের কোড দিয়ে লিখছে। হ্যাঁ। তার মানে হচ্ছে স্যার, টিক টেক টো গেমটার যে লজিক, হ্যাঁ, যেমন বেসিক্যালি তিনটা সেম হইতে হবে, তাই তো? তিনটা সেম জি হইলেই স্যার। উইনার। এই গেমের লজিকটা স্যার আপনি কোনোদিন কপিরাইট করতে পারবেন না। ঠিক আছে? অর্থাৎ কোনো সফটওয়্যারের আইডিয়া ক্যানট বি কপিরাইট। কপি সফটওয়্যারের আইডিয়াটা আপনি কপিরাইট করতে পারবেন না। কপিরাইট কি করতে পারবেন? এক্সপ্রেশন অফ অ্যান আইডিয়া ক্যান বি কপি। RIGH। কি বললাম ব্যাপারটা একটু বুঝতে পারছেন? দেখেন স্যার, ধরেন আমার টিকট্যাক ড্রো গেমটা যেরকম দেখতে, লামিয়ার টিকট্যাক ড্রো গেমটা হুবহু সেম দেখতে। একই সাউন্ড অ্যানিমেশন, সরি, একই অ্যানিমেশন, একই সাউন্ড এফেক্ট, হুবহু সেম। মানে প্র্যাকটিক্যালি দুইটা গেম পাশাপাশি রাখলে বোঝার উপায় নাই যে দুইটা আলাদা গেম। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার এক্সপ্রেশনটা সে হুবহু চুরি করছে। আমার এক্সপ্রেশনটা সে হুবহু চুরি করছে। কিন্তু আমি এইটা বলতে পারবো না যে আমার আইডিয়াটা শুধু আমারই। অর্থাৎ দুনিয়ার আর কেউ কোনোদিন টিকট্যাক প্রো এই লজিকে গেম বানাতে পারবে না, শুধু আমিই বানাতে পারবো। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তার মানে হচ্ছে ধরেন আমি কোনোদিন বলতে পারবো না যে শুধু দুনিয়ায় আমার গেমেই গুলি করা যাবে, আর কারো গেমে গুলি করা যাবে না। ঠিক আছে? কিন্তু আপনি যদি দেখেন যে আপনার গেমের যে মডেলটা বা ক্যারেক্টার গুলা যেভাবে হাঁটে, ক্যারেক্টার গুলা দেখতে যেরকম, হুবহু সেম দেখতেই অন্য কেউ ক্যারেক্টার ইউজ করতেছে, তখন কিন্তু আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারেন। কিন্তু আইডিয়া কপি করলে সেটাকে কপিরাইট করা যায় না। এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার।
তার মানে ধরেন ধরেন কথার কথায় এমএস ওয়ার্ড, তো আমাদের বাংলাদেশিরা তো যাই বানাই তার সাথে বঙ্গ একটা লাগাই দিই, বাংলা বা বঙ্গ। ধরেন আমি একটা বাংলা ওয়ার্ড বানাই, কিন্তু এখন যদি এমএস ওয়ার্ড আর বাংলা ওয়ার্ড পাশাপাশি দেখলে দেখা যায় যে আপনার ফিচার গুলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম প্লেস, মানে এটা এখানে যদি প্লাস বাটন থাকে এখানে ওরও প্লাস বাটন, এক্স্যাক্টলি সেম, হুবহু সেম। তখন কিন্তু স্বাভাবিকভাবেই এমএস ওয়ার্ড এই বাংলা ওয়ার্ডের নামে একটা কপিরাইট মামলা করতে পারে। কিন্তু এমএস ওয়ার্ড এই কথা বলতে পারবে না যে আমি ছাড়া পৃথিবীর আর কেউ ওয়ার্ড প্রসেসর বানাতে পারবে না। এটা কি বলতে পারবে এমএস ওয়ার্ড? না। হ্যাঁ, গুড। হ্যাঁ, এই যে দেখেন এখানে লাইনটা পড়ে দেখেন, কম্পিউটার প্রোগ্রামস আর প্রোটেক্টেড অ্যাজ লিটারেরি ওয়ার্কস। কম্পিউটার প্রোগ্রাম গুলা সফটওয়্যারের যে সোর্স কোড থাকে সেটা লিটারেরি ওয়ার্ক বা সাহিত্যকর্ম হিসেবে কনসিডার করা হয়। আচ্ছা, এখানে অনেক আইন কানুন বলা আছে, এই আইন কানুন আমাদের পড়ার দরকার নাই। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে প্যাটেন্টস। আচ্ছা, তাহলে কপিরাইট যেরকম হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা প্রোটেকশন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির এক ধরনের দলিল বলতে পারেন, প্যাটেন্টও এরকম একটা দলিল। কিন্তু প্যাটেন্টের স্পেশালিটি হচ্ছে প্যাটেন্ট শুধুমাত্র ইনভেনশন বা নতুন আবিষ্কারকে দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? ইনভেনশন এবং নতুন হ্যাঁ, আবিষ্কার। ইনভেনশন। তাহলে ইনভেনশন অর্থটা কি? ইনভেনশন মানে হচ্ছে এমন কোনো কিছু যেটা আপনার আগে অন্য কেউ আনে নাই, আপনি প্রথম নিয়ে আসছেন, একেবারে ইউনিক, নভেল। এই নভেল কথাটার মিনিং জানেন আপনারা? নভেল, স্যার নতুনত্ব। হ্যাঁ, নভেলটি। নতুনত্ব ইংলিশ হচ্ছে নভেলটি, আর নভেল মানে হচ্ছে নতুন। হ্যাঁ, তার মানে হচ্ছে একদম ইউনিক হইতে হবে, নভেল হইতে হবে, এবং এই প্রসেসটা আপনার আগে আগে কেউ করে নাই এরকম হইতে হবে। এরকম ইনভেনশন আপনি চাইলে প্যাটেন্ট করতে পারেন। কি করতে পারেন? প্যাটেন্ট করতে পারেন। আচ্ছা, দিব স্যার, অ্যাটেন্ডেন্স দিব, সমস্যা নেই। তাহলে আমরা যদি সব ইয়াটা একটু চিন্তা ভাবনা করি যে প্যাটেন্টটা তাহলে কাদেরকে দেওয়া যায়। আপনি যখন কথার কথা আপনি একটা রিসার্চ করলেন, রিসার্চ করে একটা নতুন কোনো ম্যাটেরিয়াল আবিষ্কার করলেন, অথবা নতুন কোনো কম্পোজিট বা যৌগ আবিষ্কার করলেন, অথবা কোনো একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আবিষ্কার করলেন। কথার কথা বিদ্যুৎ উৎপাদন এখন বর্তমানে এইভাবে হচ্ছে, আপনি একটা একদম কমপ্লিটলি নিউ সায়েন্টিফিক প্রসেস নিয়ে আসলেন, যেটার মাধ্যমে আরো কম খরচে আরো সহজে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে, ঠিক না? এই ধরনের জিনিসগুলোকে আমরা প্যাটেন্ট করতে পারি। কি করতে পারি? হুম, স্যার প্যাটার্ন করতে পারি। হ্যাঁ। তার মানে কি, ধরেন এই যে নাটক, সিনেমা, গান, এগুলা কিন্তু প্যাটেন্ট করা যাচ্ছে না, ঠিক আছে? একেবারে ইউনিক নভেল আবিষ্কার বা ইনভেনশন গুলো আমরা প্যাটেন্ট করতে পারি। আচ্ছা, প্যাটেন্টেরও ইনফ্রিঞ্জমেন্ট হয়, অর্থাৎ আপনি যদি অন্য কারো প্যাটেন্ট চুরি করেন, বা কারো প্যাটেন্টেড ওয়ার্ক তার অনুমতি ছাড়াই আপনার নিজের কোনো প্রোডাক্টে ব্যবহার করে ফেলেন, তাহলে কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা আছে। কপিরাইটের ক্ষেত্রে শাস্তিটা যেমন ফিক্সড, প্যাটেন্টের ক্ষেত্রে শাস্তিটা 2 গুণ, 3 গুণ, এমনকি 5 গুণও হইতে পারে। কথার কথা বলি, মনে করেন যে আম, ধরেন আতাউর রহমান, ওনার একটা প্যাটেন্ট আছে, এবং ওনার থেকে অনুমতি না নিয়েই ধরেন মিজান আশরাফ আহ, তার নিজস্ব একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে এই আতাউর রহমানের কোন একটা প্যাটেন্টেড ওয়ার্ক ইউজ করে ফেলে। এখন আতাউর রহমান জানার পরে বললো যে সে তো আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, আমার থেকে অনুমতিও নেয় নাই, হ্যাঁ, আমার $1 মিলিয়ন ক্ষতি হয়েছে। তাহলে প্যাটেন্ট ইনফ্রিঞ্জমেন্টের জন্য মিজান আশরাফের, উনি তো বলবে আমার $1 মিলিয়ন ক্ষতি হয়েছে, কিন্তু ওনার জরিমানা $5 মিলিয়নও হওয়ার সম্ভাবনা থাকে। এটা ফিক্স না, এটা সম্পূর্ণ আপনার কোর্টের উপর নির্ভর করে যে কোর্ট কতটুকু পরিমাণ ফাইন করবে। ব্যাপারটা বুঝছেন? কপিরাইটের ক্ষেত্রে যেমন একটা ফিক্সড অ্যামাউন্ট, কথার কথা 2 লাখ টাকা, কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসটা ফিক্স না, 2 গুণ 3 গুণ জরিমানাও হইতে পারে। আচ্ছা, এবার প্যাটেন্টের একটা ব্যাপার চলে আসে। প্যাটেন্ট কতদিন থাকে? প্যাটেন্ট খুব বেশি দিন থাকে না, সাধারণত কপিরাইটের তুলনায় অনেক কম, 20 থেকে 50 বছর মোটামুটি প্যাটেন্টের একটা লাইফ টাইম বা ডিউরেশন থাকে। এরপরে জিনিসটা আপনার
ইয়া হয়ে যায়, ওপেন অ্যাক্সেস হয়ে যায় বা সবাই ওপেনলি ইউজ করতে পারে। স্যাররা প্যাটেন্টের কোন একটা খুব ফেমাস উদাহরণ বলতে পারবেন? একটা খুব ফেমাস উদাহরণ প্যাটেন্টের। আচ্ছা আমি বলি, আমাদের অ্যামোলেড ডিসপ্লেটা আছে না মোবাইল ফোনে? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু স্যামসাং যে কোম্পানিটা আছে তাদের প্যাটেন্টেড প্রোডাক্ট। সো পৃথিবীর অন্য যে কোনো ফোন কোম্পানি, সেটা আইফোন হোক, সেটা কথার কথা শিয়াওমি হোক, যদি তাদের ফোনে অ্যামোলেড ডিসপ্লেটা ইউজ করতে চায়, তাদেরকে কার অনুমতি নেওয়া লাগবে? স্যার স্যামসাং এর। স্যামসাং এর অনুমতি। ঠিক আছে। আচ্ছা, প্যাটেন্টের আরেকটা বিষয় বলি। প্যাটেন্ট একবার কেউ যদি করে ফেলে, এই সেম আইডিয়ার উপরে বা সেম টেকনোলজির উপরে বা সেম ইনভেনশনের উপরে দ্বিতীয় কেউ আর প্যাটেন্ট করতে পারে না। একটা উদাহরণ দেই, মনে করেন কথার কথা মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ নিয়ে তো অনেক সিনেমাই হচ্ছে, ঠিক না? হ্যাঁ, মনে করেন যে মুক্তিযুদ্ধ নিয়ে মুসলিমা বিনতে আহসান উনিও একটা সিনেমা বানাইলেন, আর জিশান মৃধাও একটা সিনেমা বানাইলেন। মুসলিমের একটা আলাদা কপিরাইট হবে, জিশানের একটা আলাদা কপিরাইট হবে। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। কিন্তু প্যাটেন্টের ব্যাপারটা এরকম না। যদি মুসলিমার একটা ইনভেনশন উনি আগে প্যাটেন্ট করে ফেলে, জিশান যদিও জানে না যে এই প্যাটেন্টটা অলরেডি কারো আছে, উনি জানে না, উনি ধরেন কথার কথা কানাডায় বসে বসে ওনার একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের মাধ্যমে কিছু একটা আবিষ্কার করলো। এখন উনি প্যাটেন্টে অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখে যে এই প্যাটেন্টটা মুসলিমা বাংলাদেশ থেকে আগেই প্যাটেন্ট করে ফেলছে, তাহলে আর উনি প্যাটেন্টটা পাবে না। ব্যাপারটা কি বুঝছেন? স্যার অটোমেটিক তখন শো করবে যে সে প্যাটার্নটা বানিয়ে রাখছে আগে থেকে। হ্যাঁ, এটা হচ্ছে অটোমেটিক শো করবে না। আহ, একটু সাউন্ড অফ করেন। হ্যাঁ, অটোমেটিক শো করবে না। আমি যখন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর একটা দীর্ঘ সময় এটা চেক হবে। একটা ওয়ার্ড আছে স্যার, ওয়ার্ডটা হচ্ছে প্রায়র আর্ট। প্রায়র আর্ট, এই ওয়ার্ডটার মানে হচ্ছে আপনি যেই সাবজেক্টের উপরে প্যাটেন্ট করতে চাচ্ছেন, সেই সাবজেক্টে এই সিমিলার কোনো ওয়ার্ক আগে হয়েছে কিনা। প্রায়র মানে আগে, কোনো সিমিলার ওয়ার্ক যদি আগে থাকে তাহলে আপনার প্যাটেন্টের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে না। এই জন্য সাধারণত একটা প্যাটেন্ট অ্যাপ্লাই করলে দেখা যায় যে প্রায় 2 থেকে 3 বছর পর এটার অ্যাকসেপ্টেন্স আসে। নর্মালি একটা প্যাটেন্ট করলে খুব অনেক সময় লেগে যেতে পারে। তাহলে প্যাটেন্টের সুবিধাও আছে। প্যাটেন্টের কি সুবিধা? প্রোটেকশনটা খুব স্ট্রং। কেউ যদি প্যাটেন্ট ইনফ্রিঞ্জমেন্ট করে আপনি হেভি অ্যামাউন্টে জরিমানা করতে পারবেন। নাম্বার 2 সুবিধা হচ্ছে আপনি এককভাবে মার্কেটে আধিপত্য করতে পারবেন। আপনি একবার প্যাটেন্ট করে ফেললে, যেমন স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে প্যাটেন্ট করে ফেলছে, এখন আর অন্য কেউ অ্যামোলেড ডিসপ্লেটা প্যাটেন্ট করতে পারবে না। সো সেই ক্ষেত্রে মার্কেটে আধিপত্য করা যায়। বাট প্যাটেন্টের একটা মেইন প্রবলেম হচ্ছে প্যাটেন্ট খুব এক্সপেন্সিভ। প্যাটেন্টের অ্যাপ্লিকেশনের জন্য অনেক সময় লাগে, প্যাটেন্টের অ্যাপ্লিকেশনের জন্য অনেক টাইম লাগে। তাহলে আমরা যদি একটু সংক্ষেপে একটু যদি, টাইমও শেষ নাকি? হ্যাঁ, টাইম শেষ, আর 2টা মিনিট করতেছি তারপরে। তাহলে আমরা যদি একটু প্যাটেন্ট এবং কপিরাইট নিয়ে একটু বলি, যে প্যাটেন্ট ভার্সেস কপিরাইট। আচ্ছা, তাহলে আমরা প্যাটেন্টটা ফার্স্টে দেখতেছি হচ্ছে যে প্যাটেন্টের যে সেম ইনভেনশন ক্যান নট বি প্যাটেন্ট। ঠিক আছে, একই ইনভেনশন প্যাটেন্ট করা যায় না, কিন্তু different expression of the same idea can be copyrighted. একই আইডিয়ার উপর ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন কপিরাইট করা যায়, এটা একটা দেখলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে প্যাটেন্ট করা যায় শুধুমাত্র নিউ টেকনোলজি, নিউ ইনভেনশন, নোভেল ইনভেনশন। ঠিক আছে, ইউনিক কোনো একটা প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ইউনিক কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, এগুলা
প্যাটেন্ট করা যায়। ঠিক আছে, এইসব জিনিস প্যাটেন্ট করা যায়। আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে কপিরাইট করা যায় কিরকম, যেমন আর্ট, সং, হ্যাঁ, লিটারেরি ওয়ার্ক, মুভিজ, এক্সেট্রা এক্সেট্রা, সফটওয়্যার, সফটওয়্যার এক্সেট্রা, এগুলা কপিরাইট করা। তারপরে আমরা আরেকটা পার্থক্য দেখলাম, সেটা হচ্ছে ডিউরেশনটা, যে প্যাটেন্ট ডিউরেশন মোটামুটি 20 থেকে 50 ইয়ার্স এর মতো। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কপিরাইট ডিউরেশন হচ্ছে অথার অথার লাইফ প্লাস ধরেন 50-60 বছর, 50 to 60 ইয়ার্স, মোটামুটি ধরে রাখতে পারি যে 100 থেকে 120 বছরের মতো, অর্থাৎ একটা লং টার্ম আপনি কপিরাইটের সাপোর্ট পাবেন। আচ্ছা, আরো কি কি দেখলাম, যে প্যাটেন্টের ইনফ্রিঞ্জমেন্ট ইনফ্রিঞ্জমেন্ট ক্যান বি ফাইন 2 times, 3 times, এক্সেট্রা। অর্থাৎ প্যাটেন্টের ইনফ্রিঞ্জমেন্ট করলে আপনার 2 গুণ 3 গুণ শাস্তিও হতে পারে। আর কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্ট করলে ইনফ্রিঞ্জমেন্ট ইজ ফাইন্ড এ ফিক্সড অ্যামাউন্ট, একটা ফিক্সড অ্যামাউন্টে তাদের জরিমানাটা হয়। তারপরে স্যার হ্যাঁ, তারপরে মনে করেন আর কি কি দেখলাম পার্থক্য প্যাটেন্ট আর কপিরাইটের মধ্যে, এই মোটামুটি 4-5টা পার্থক্য। মানে বলতে বলতে আরো অনেক পয়েন্ট আসবে, মোটামুটি ধরে রাখেন এগুলাই, আরো পয়েন্টগুলো থাকতে পারে। তাহলে আপনি যদি একটা, এখন প্রশ্ন আসতেছে যে আমি কি ডাইরেক্টলি আপনাদেরকে পরীক্ষায় দিব যে প্যাটেন্ট ভার্সেস কপিরাইট, হুম, 4-5টা পয়েন্ট লেখো, আমি কি ডাইরেক্ট জি স্যার, পরীক্ষায় এটাই দিব? বেটার স্যার, এটাই বেটার হয় স্যার। না, আমি ডাইরেক্টলি পরীক্ষাটা দিব না। স্যার বুঝছেন? গত প্রশ্নগুলো তো এরকম ছিল না স্যার, ডিরেক্টলি আমরা যেগুলো পড়ছি হ্যাঁ, আপনারা ওভারঅল যেরকম, অ্যাপ্লাই করার পরে হ্যাঁ, দেন অ্যান্সার গুলো। মিড টার্মে যেরকম দিছেন, ঠিক আছে, এরকমই থাকবে। আমি ডাইরেক্টলি প্রশ্ন দিব না। আমি কিভাবে প্রশ্ন দিব এবার বলি। আচ্ছা, এই প্রশ্নটা আমি গত সেমিস্টারেও কোনো একটা সেকশনকে দিয়েছিলাম। মনে করেন যে মেহেদী জাহান, তো উনি হচ্ছে একটা গেম ডেভেলপার কোম্পানির মালিক, এবং ওনার গেমটা বেশ ইউনিক, গেম খেলার স্টাইলটাও খুব ইউনিক, গেমের ক্যারেক্টার গুলা উনি খুব সুন্দর করে বানাইছে, তারপর গেমের স্টোরিটা বা গেমের ম্যাপ গুলাও খুব সুন্দর। তো এখন উনি চাচ্ছে যে ওনার এই যে ম্যাপ, তারপর ক্যারেক্টার, এই জিনিসগুলা উনি একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির প্রোটেকশন চাচ্ছে। এখন আপনি আমাকে বলবেন ওনার জন্য প্যাটেন্ট নিলে ভালো নাকি কপিরাইট নিলে ভালো? ও, আরেকটা স্যার পয়েন্ট প্যাটার্ন আমার নিলে ভালো। আরেকটা জিনিস আমার মনে পড়ছে, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। প্যাটেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস ইজ ভেরি লং অ্যান্ড এক্সপেন্সিভ। হ্যাঁ, প্যাটেন্টের অ্যাপ্লিকেশন প্রসেস খুবই লং এবং এক্সপেন্সিভ। আর কপিরাইট হচ্ছে, কপিরাইট অ্যাপ্লিকেশন প্রসেস ইজ চিপ অ্যান্ড ভেরি ইজি টু গেট। কপিরাইট পাওয়াটাও খুব সহজ। তাহলে আমাকে কি করতে হবে? আমি আপনাদের স্যার ইথিক্সের একদম প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম, যে ইথিক্সের হ্যাঁ উত্তর, না উত্তর। তাহলে দেখেন, কেউ যদি বলেন যে ওনার গেমটা প্যাটেন্ট করলে ভালো, তাহলে তাকে উদাহরণ দিতে হবে, তাকে স্ট্রং লজিক দিতে হবে যে কেন একটা গেমের জন্য প্যাটেন্ট করলে ভালো। আবার কেউ যদি বলে না আমি কপিরাইট নিয়ে বলবো, তাহলে তাকেও উত্তর দিতে হবে যে একটা গেমের জন্য কেন কপিরাইটটাই বেশি অ্যাপ্লিকেবল। ওভারঅল স্যারদেরকে আমি একটু বলি, গেম বা কোনো সফটওয়্যারের জন্য প্যাটেন্টের তুলনায় কপিরাইটটা বেশি অ্যাপ্লিকেবল। কারণ ফার্স্ট অফ অল, গেম কোনো নভেল ইনভেনশন না। এটার জন্য আপনি প্যাটেন্ট অ্যাপ্লিকেশন করলেও 2-3 বছর পর দেখবেন অ্যাপ্লিকেশনটা ফেল আসতেছে। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে গেমের ভিতরে ক্যারেক্টার গুলা, গেমের ভিতরে যত মিউজিক থাকে, ইনফ্যাক্ট আপনারা যে কোনো গেম খুলেই দেখবেন নিচে একটা জিনিস দেওয়া থাকে এরকম,
দেখছেন কখনো? জি জি স্যার স্যার দেখছি স্যার দেখছি এগুলো স্যার কপিরাইট কপিরাইটের নিচে লোগো ওটা কপিরাইট অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই আমরা কপিরাইটটাই গেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় বেশি। কিন্তু সফটওয়্যারেরও প্যাটেন্ট করা যায়, বাট এই বিষয়টা নিয়ে এখন আমার কথা বলার সময় নাই, যেহেতু 8টা বেজে গেছে, আপনাদের আরেকটা ক্লাস আছে। তো সফটওয়্যারও প্যাটেন্ট করা যায় অন্য সিস্টেমে। তাহলে বলেন তো, আমি কি ডাইরেক্ট এরকম বলবো যে প্যাটেন্ট ভার্সেস কপিরাইট পার্থক্য লিখো? জীবনেও না। কোনো একটা রিয়েল লাইফ সিচুয়েশন দিব, সেই সিচুয়েশনটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছেন স্যাররা? স্যার জি স্যার আমাদের উপরে কি স্যার একটু দয়া মায়া করা যায় না স্যার? হ্যাঁ, করা যায়। আপনাদেরকে অনেক বেশি পরিমাণে ফেল করানো যায়। স্যার এটা তো স্যার দয়া হইলো না স্যার, মায়া হইলো না স্যার, টেনশন করেন না, আমাদের উপর টেনশন স্যার করেন না। জুলুম করা আপনারা হলো। আপনারা যারা খাতা দেখতে আসছিলেন, তাদের সাথেও কথা হয়েছে। মোটামুটি নাম্বার আসছে না স্যাররা? যদি স্যার এনাফ স্যার যদি জি স্যার স্যার আমি একটু একটা বিষয় বলি। আমি জানি যে আপনাদের মুখস্থ করার সময় নেই, কারণ আমরা অধিকাংশই ওয়ার্কিং স্টুডেন্ট, প্লাস আমাদের অন্যান্য অনেক রেসপন্সিবিলিটি থাকে। কোনো কিছু স্যার মুখস্থ করা ট্রাই করেন না, পড়েন। পইরা বোঝা মোটামুটি আপনার আইডিয়াটুকু লিখলেই আপনারা যারা মিড টার্ম দিয়েছেন, খাতা দেখছেন, দেখবেন যে মোরললেস ফুল মার্ক চলে আসে। ঠিক না? জি স্যার হ্যাঁ। মার্কস আসে না কিসে? মার্কস আসে না একেবারে খালি রাখলে, তারপরে প্রশ্নটা তুলে দিলে। প্রশ্ন তুলে দিলে আমি কাউরে 1 মার্কও দেইনি। কথা বুঝতে পারছেন? তো ওগুলা করবেন না। নিজের থেকে একটু লেখেন, ইনশাল্লাহ ভালো নাম্বার আসবে। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, একটু প্রেজেন্টটা দেন। কামরুন নাহার, Yes, sir. ইয়াসমিন আক্তার, Present, sir. মাহমুদুল হাসান। Yes, sir. আচ্ছা, চ্যাপ্টারটা আমি পুরোপুরি পড়াইতে পারি নাই, যেহেতু সময় খুব কম। নেক্সট ক্লাসে আবার একটু আলোচনা করব। মমতাহিনা হক জারিন, নাই। মুসলিমা বিনতে আহসান, সাইমুল হক, সাইমুল হক, নাই। মেহেদি হোসেন, মেহেদি হোসেন, নাই। গিরিশচন্দ্র হাওলাদার, গিরিশচন্দ্র। সিয়ামুল ইসলাম পায়েল, মেহেদি হাসান প্রান্ত, Yes, sir. রাগিব ইশরাক, তানভীর আহমেদ, লামিয়া আক্তার রুনা, Present, sir. জাভেদ ওমর, প্রেজেন্ট স্যার। সনিতা রানী সরকার স্বর্ণা, মামুন, ইয়েস স্যার। সুলতানা আক্তার, Yes, sir. মেহেদি জাহান, ইয়েস স্যার। মোহাম্মদ আমির হোসেন, ইয়েস স্যার। হান্নান আলী, হান্নান আলী, জহুরুল শেখ, প্রেজেন্ট স্যার আবির হাসান মেহেদি, প্রেজেন্ট স্যার। গোপাল চন্দ্র দাস। স্যার গোপাল চন্দ্র দাস ছিলেন স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা। রাইসুল ইসলাম, সাব্বির আহমেদ শিফাত, Yes, sir. মশিউর রহমান, ইয়েস স্যার। তাউর রহমান, ইয়েস স্যার। গোলাম মুস্তাফা, ইয়েস স্যার। মোহাম্মদ আলামিন, ইয়েস স্যার জিশান মৃধা শাওন, ইয়েস স্যার। মিজান আশরাফ। Yes, sir. আচ্ছা, কারো কি মিস গেছে বা ছিলেন, আগে ছিল চলে গেছে এরকম ফ্রেন্ডদের মধ্যে? আচ্ছা, আজকের ক্লাসে কোনো কোশ্চেন বা কনফিউশন? স্যার মাইক্রোফোন প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমি দিছি, গোপাল চন্দ্র দিছি। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? স্যার আপাতত নাই, শুধু পরীক্ষার হলে হয়।
সমস্যা নেই, পরীক্ষার হলেও তো আমি আসি, আইসা আপনাদের জিজ্ঞেস করি কোনো ইংলিশ ওয়ার্ড বুঝতে সমস্যা আছে কিনা। হ্যাঁ, আসছিলাম না আপনাদের ক্লাসে? আসছিলাম। জি স্যার, আসছিলেন স্যার। চেষ্টা করব, যদি আমি থাকি ওই সময় আসতে পারবো, যদি একেবারে না থাকি তাহলে তো আর, কারণ অনেক সময় ডিউটি থাকে না সেম টাইম। ঠিক আছে, তাহলে আমি ক্লাস এন্ড করতেছি।